টুডে ক্রিকেট ম্যাচ প্রেডিকশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে বিগ ব্যাশ লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের পর্যালোচনা করতে চলে এলাম। বিগ ব্যাশ লিগের 15তম ম্যাচ পার্থ স্কচার্স ভার্সেস মেলবোর্ন রেনেগেডস। ম্যাচটির সম্পূর্ণ পর্যালোচনা আমরা এক এক করে দেখে নেব এই ভিডিওটির মাধ্যমে। পরিসংখ্যানগুলো ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। এবার দেখে নেওয়া যাক ম্যাচটি কখন শুরু হতে চলেছে। ম্যাচটি শুরু হতে চলেছে 26শে ডিসেম্বর মঙ্গলবার 3:45 ভারতীয় সময়। আবহাওয়ার খবর আমরা যা পাচ্ছি, আবহাওয়ার খবর হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, তাপমাত্রা 34 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। সাম্প্রতিক পারফরমেন্স পার্থ স্কচার্স সম্প্রতি যে 5টি ম্যাচ খেলেছে তার মধ্যে তারা 4টিতেই জয়লাভ করেছে। একটি ম্যাচ কোনো ফলাফল পাওয়া যায়নি, আর তারা কোনো ম্যাচ এখনো পর্যন্ত হারেনি। মেলবোর্ন রেনেগেডস তারা সম্প্রতি যে 5টি ম্যাচ খেলেছে তার মধ্যে তারা 4টিতেই পরাজয় স্বীকার করেছে এবং একটি ম্যাচ ফলশূন্য অবস্থায় রয়েছে, অর্থাৎ কোনো ফলাফল পাওয়া যায়নি। তারা কোনো ম্যাচ এখনো পর্যন্ত জয়লাভ করতে পারেনি। এবারে আমরা দেখে নেব দুটি দল একে অপরের সাথে সম্প্রতি কতবার মুখোমুখি হয়েছে। সম্প্রতি দুটি দল 12 বার মুখোমুখি হয়েছে, তার মধ্যে পার্থ স্কচার্স 8 বার জয়লাভ করেছে আর মেলবোর্ন রেনেগেডস 3 বার জয়লাভ করেছে। একটি ম্যাচ কোনো ফলাফল পাওয়া যায়নি। উইনিং চান্স আমরা যদি দেখি, অর্থাৎ কোন দলের জেতার সম্ভাবনা বেশি, আমরা পার্থ স্কচার্সকে 60% জেতার সম্ভাবনা ধরে রাখবো, আর মেলবোর্ন রেনেগেডস 40%, অর্থাৎ জেতার সম্ভাবনা অনেকটাই বেশি পার্থ স্কচার্সের। এবার আমরা যদি দেখি দুটি দলের শক্তি কোনখানে, আমরা যদি দেখি পার্থ স্কচার্স বোলিং এবং ব্যাটিং দুটি বিভাগেই তারা হচ্ছে শক্তিশালী, আর মেলবোর্ন রেনেগেডস তারা ব্যাট এবং বোলিং, অর্থাৎ ব্যাটিং এবং বোলিং দুটি বিভাগেই তারা অ্যাভারেজ। এবার আমরা দেখে নেব পার্থ স্টেডিয়ামে সম্প্রতি যে ম্যাচগুলো হয়েছে তার পরিসংখ্যান কেমন। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 7টি ম্যাচ সম্প্রতি হয়েছে, তার মধ্যে 20শে ডিসেম্বর 2023 সালে হয়েছে, সেটি হচ্ছে এইচবিএইচ 172 রান করেছিল 8 উইকেটের বিনিময়ে। সেখানে পার্থ স্কচার্স অর্থাৎ পিআরএস 173 রান করে 1 উইকেটের বিনিময়ে। তারপরের ম্যাচটি আমরা দেখতে পাচ্ছি 4ই ফেব্রুয়ারি 2023, যেখানে পার্থ স্কচার্স 178 রান করে 5 উইকেটের বিনিময়ে। তার বিনিময়ে বিআরএইচ কেবলমাত্র 175 রান করতে সক্ষম হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি 28শে জানুয়ারি 2023 সালে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, সেখানে পার্থ স্কচার্স 154 রান করে 3 উইকেটের বিনিময়ে, আর এসওয়াইএস 151 রান করেন 8 উইকেটের বিনিময়ে। 22শে জানুয়ারি আরেকটি ম্যাচ হয়েছিল, সেখানে পিআরএস 212 রান করে 5 উইকেটের বিনিময়ে, আর এমএলআর 202 রান করে 5 উইকেটের বিনিময়ে। 18ই জানুয়ারি আরেকটি ম্যাচ হয়েছিল, যেখানে 147 রান করে পিআরএস অর্থাৎ পার্থ স্কচার্স 3 উইকেটের বিনিময়ে, আর এইচবিএইচ 146 রান করে 9 উইকেটের বিনিময়ে। 7ই জানুয়ারি আরেকটি ম্যাচ হয়েছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি পিআরএস 173 রান করে 3 উইকেটের বিনিময়ে, আর বিআরএইচ 171 রান করে 9 উইকেটের বিনিময়ে। এছাড়া আরেকটা ম্যাচ আমরা দেখতে পাচ্ছি 4ই জানুয়ারি মাসের 4 তারিখে, সেখানে আমরা দেখতে পাচ্ছি পিআরএস 142 রান করে 9 উইকেটের বিনিময়ে, আর এসওয়াইটি 143 রান করে 4 উইকেটের বিনিময়ে। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি পিআরএস অর্থাৎ পার্থ স্কচার্স কিন্তু এই মাঠে যথেষ্ট স্ট্রং টিম। তারা এই 7টি ম্যাচের মধ্যে কেবলমাত্র একটি ম্যাচে পরাজয় স্বীকার করেছে, অর্থাৎ সম্প্রতি এই স্টেডিয়ামে পিআরএস অর্থাৎ পার্থ স্কচার্স যে 7টি ম্যাচ খেলেছে সেখানে কেবলমাত্র তারা একটি ম্যাচ হেরেছে, আর 6টিতে তারা জয়লাভ করেছে। এবারে আমরা দেখে নেব এই যে টোটাল যে 7টি ম্যাচ হয়েছে তার মধ্যে রান কেমন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 7টি ম্যাচের মধ্যে 200-র বেশি রান হয়েছে একবার, 150-র নিচে রান হয়েছে 2 বার, আর 170-এর বেশি রান হয়েছে 3 বার, আর 150 থেকে 70-এর মধ্যে রান হয়েছে 1 বার। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মাঠে যথেষ্ট রান রয়েছে, অর্থাৎ রান করার সম্ভাবনা রয়েছে। এবারে আমরা দেখে নেব এই 7টি ম্যাচের মধ্যে টোটাল উইকেটের পতন হয়েছে কটি। আমরা দেখতে পাচ্ছি 7টি ম্যাচের মধ্যে টোটাল উইকেটের পতন হয়েছে 89টি, অর্থাৎ প্রতি ম্যাচে অ্যাভারেজ উইকেটের সংখ্যা হচ্ছে 12+, অর্থাৎ 13-র কাছাকাছি হচ্ছে প্রতি ম্যাচে উইকেট পড়ছে। এবারে আমরা দেখে নেব এই 7টি ম্যাচের মধ্যে ফার্স্ট বোলিং করে অর্থাৎ প্রথম ফিল্ডিং করেছে যারা, তারা কটি উইকেট পেয়েছে। তারা কেবলমাত্র 36টি উইকেট পেয়েছে, কিন্তু সেকেন্ড বোলিং অর্থাৎ দ্বিতীয় যারা ফিল্ডিং করেছে তারা 53টি উইকেট পেয়েছে। অর্থাৎ অ্যাভারেজ ফার্স্ট উইকেট অর্থাৎ প্রথম যারা ফিল্ডিং করছে বা বল করছে তারা গড়ে 5টি করে উইকেট পাচ্ছে, আর দ্বিতীয় বোলিং বা দ্বিতীয় যারা
ফিল্ডিং করছে তারা গড়ে 7টির বেশি করে উইকেট পাচ্ছে। আর এই টোটাল 7টি ম্যাচের মধ্যে এবার আমরা দেখে নেব যে 7টি ম্যাচের মধ্যে ফার্স্ট বোলিং করে অর্থাৎ প্রথম ফিল্ডিং করে জিতেছে কেবলমাত্র 2বার, আর সেকেন্ড বোলিং করে অর্থাৎ দ্বিতীয় ফিল্ডিং করে জিতেছে 5বার। অর্থাৎ 7টি ম্যাচের মধ্যে প্রথম যারা ফিল্ডিং করছে তারা 2বার জিতছে, আর দ্বিতীয় যারা বোলিং করছে তারা 5বার, অর্থাৎ যে টিম দ্বিতীয়বার বোলিং বা ফিল্ডিং করছে তারা 5বার জিতেছে। এবার আমরা দেখে নেব এই 7টি ম্যাচের মধ্যে ফার্স্ট ব্যাটিং করা দল কতবার জিতেছে। ফার্স্ট ব্যাটিং করা দল 5বার জিতেছে, সেকেন্ড ব্যাটিং করা দল হচ্ছে 2বার জিতেছে। এবারে দেখা যাক পিচ রিপোর্ট কি বলছে। এই স্টেডিয়ামে সম্প্রতি যে 7টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে তার মধ্য থেকে আমরা বলতে পারি এই স্টেডিয়াম ওভারঅল ব্যাটিং সহায়ক, অর্থাৎ এখানে ব্যাটাররা যথেষ্ট বেশি সহায়তা পাবে, আর স্পিনারদের তুলনায় পেসাররা এখানে যথেষ্ট বেশি উইকেটের সুবিধা পাবে। এছাড়া আমরা বলতে পারি প্রতিটি ম্যাচের এভারেজ স্কোর, অর্থাৎ প্রতি ম্যাচে গড়ে রান হচ্ছে 167, আর প্রথম ইনিংসে অর্থাৎ ফার্স্ট ইনিংস এভারেজ স্কোর 168। এবারে আমরা দেখে নেব পার্থ স্কচার্সের সম্ভাব্য একাদশ কি হতে চলেছে। পার্থ স্কচার্সের সম্ভাব্য একাদশ হচ্ছে জ্যাক ক্রলি, কুপার কনোলি, অ্যারন হার্ডি, জস ইঙ্গলস, অ্যাস্টন টার্নার, লরি ইভান্স, অ্যাস্টন আগার, জে রিচার্ডসন, অ্যান্ড্রিউ টাই, জেসন ব্যারনড্রফ, ল্যান্স মরিস। একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে, সেটা হচ্ছে অ্যাস্টন টার্নার আর নিক হবসনের মধ্যে। এবারে আমরা দেখে নেব পিআরএস যে লাস্ট 3টি ম্যাচ খেলেছে সেই খেলাতে পার্থ স্কচার্স টিমের খেলোয়াড়রা কেমন পারফরমেন্স করেছে। আমরা প্রথমে দেখে নেব জ্যাক ক্রলি। তিনি প্রথম 2টি ম্যাচ খেলেননি, তিনি গত ম্যাচ অর্থাৎ তৃতীয় ম্যাচ তিনি খেলেছেন, তিনি 65 রান করেছেন এবং নট আউট থেকেছেন। কুপার কনোলি তিনি 3টি ম্যাচই খেলেছেন, প্রথম ম্যাচে 6 রান করেছিলেন, দ্বিতীয় ম্যাচে 20 রান করেছেন, আর গত ম্যাচে তিনি কেবলমাত্র 5 রান করতে সক্ষম হয়েছেন। অ্যারন হার্ডি তিনি 3টি ম্যাচই খেলেছেন, প্রথম ম্যাচে তিনি 20 রান করেছিলেন, নট আউট ছিলেন, তারপরের ম্যাচেও তিনি 20 করেছেন, আর গত ম্যাচে তিনি 85 রান করেছিলেন এবং তিনি নট আউট ছিলেন। জস ইঙ্গলস তিনি 3টি ম্যাচই খেলেছেন, প্রথম ম্যাচে তিনি 3 রান করেছিলেন, নট আউট ছিলেন, দ্বিতীয় ম্যাচেও তিনি 17 রান করেছিলেন, নট আউট ছিলেন, আর গত ম্যাচে তিনি ব্যাট করার কোনো সুযোগই পাননি। এবার দেখে নেব অ্যাস্টন টার্নার। তিনি প্রথম ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি, দ্বিতীয় ম্যাচে তিনি 19 রান করে নট আউট ছিলেন, তৃতীয় ম্যাচে ওনার ব্যাট করার কোনো সুযোগই আসেননি। এছাড়া এর পরপর আমরা যেগুলো দেখতে পাচ্ছি, লরি ইভান্স তিনি 3টি ম্যাচই কোনো ব্যাট করার সুযোগ পাননি। অ্যাস্টন আগার তিনি প্রথম 2টি ম্যাচ খেলেননি, কিন্তু তৃতীয় ম্যাচে তিনি ব্যাট করার কোনো সুযোগ পাননি। জে রিচার্ডসন তিনি 3টি ম্যাচই খেলেছেন কিন্তু কোনোবারই ব্যাট করার সুযোগ পাননি। অ্যান্ড্রু টাই তিনি 3টি ম্যাচই খেলেছেন কিন্তু কোনোবারই ব্যাট করার সুযোগ পাননি। জেসন ব্যারনড্রফ তিনি 3টি ম্যাচই খেলেছেন, কোনো ম্যাচেই ব্যাট করার সুযোগ পাননি। ল্যান্স মরিস তিনি প্রথম 2টি ম্যাচ খেলেননি কিন্তু তৃতীয় ম্যাচ খেলেছেন, কিন্তু সেখানে তিনি কোনো ব্যাট করার সুযোগই পাননি। এবার আমরা দেখে নেব লাস্ট 3টি ম্যাচের পার্থ স্কচার্সের বলাররা কেমন উইকেট সংগ্রহ করতে সক্ষম হয়েছে। আমরা যদি দেখি কুপার কনোলি 3টি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটিতে তিনি বল করার সুযোগ পাননি, কিন্তু তার পরের যে 2টি ম্যাচ হয়েছে সেখানে তিনি 2টি ম্যাচেই বল করেছেন, একটি ম্যাচে তিনি 1 উইকেট পেয়েছেন আর গত ম্যাচে তিনি কোনো উইকেট পাননি। অ্যারন হার্ডি তিনি 3টি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটিতে কোনো বল করার সুযোগ পাননি, কিন্তু দ্বিতীয় ম্যাচে তিনি বল করেছেন, সেখানে তিনি 1টি উইকেট সংগ্রহ করেছেন আর গত ম্যাচে তিনি কোনো উইকেট পাননি। অ্যাস্টন আগার তিনি প্রথম 2টি ম্যাচ খেলেননি, গত ম্যাচ তিনি খেলেছেন, সেখানে তিনি 1টি উইকেট সংগ্রহ করতে পেরেছেন। জে রিচার্ডসন তিনি 3টি ম্যাচই খেলেছেন কিন্তু প্রথম ম্যাচে তিনি বল করার কোনো সুযোগই পাননি, দ্বিতীয় ম্যাচে তিনি 2টি উইকেট পেয়েছেন, তৃতীয় ম্যাচে অর্থাৎ গত ম্যাচে তিনি কোনো উইকেট পাননি। অ্যান্ড্রু টাই 3টি ম্যাচই খেলেছেন, প্রথম ম্যাচে কোনো বল করার সুযোগই আসেনি, দ্বিতীয় ম্যাচে তিনি 1টি উইকেট পেয়েছেন আর গত ম্যাচে তিনি 2টো উইকেট পেয়েছেন। এবার আসবো জেসন ব্যারনড্রফ, যিনি 3টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচই খেলেছেন, প্রথম ম্যাচে কোনো বল করার সুযোগ আসেনি যেহেতু খেলাটি অমীমাংসিত ছিল, দ্বিতীয় ম্যাচে তিনি 3টি উইকেট পেয়েছেন এবং তৃতীয় ম্যাচে তিনি 4টি উইকেট পেয়েছেন। জেসন ব্যারনড্রফ যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। এবার দেখে নেওয়া যাক ল্যান্স মরিস প্রথম ম্যাচ খেলেননি, দ্বিতীয় ম্যাচও খেলেননি আর গত ম্যাচ তিনি খেলেছেন, সেখানে তিনি 1টি উইকেট পেয়েছেন। এবারে আমরা দেখে নেব মেলবোর্ন রেনেগেডসের সম্ভাব্য একাদশ কি হতে চলেছে। মেলবোর্ন রেনেগেডস যেহেতু পরপর 5টি ম্যাচের মধ্যে 4টিতেই হেরে গিয়েছে, রেনেগেডসের সম্ভাব্য একাদশ হচ্ছে ডিকক, জো ক্লার্ক, জেক ফ্রেজার, ম্যাডিসন, অ্যারন ফিঞ্চ, জনাথন ওয়েলস, উইল সাদারল্যান্ড, টম রোগার্স, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, মুজিবুর রহমান।
এবারে আমরা দেখে নেব মেলবোর্ন রেনেগার্ডস যে 4টি ম্যাচ খেলেছে সম্প্রতি, সেই 4টি ম্যাচের পরিসংখ্যান কি, তাদের খেলোয়াড়রা কেমন রান এবং উইকেট নিতে সক্ষম হয়েছে। প্রথম দেখে নেব ডিকক। 4টি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচ খেলেননি, বাকি 3টি ম্যাচ খেলেছে, কিন্তু দ্বিতীয় ম্যাচে ওনার ব্যাট করার সুযোগ আসেননি, তৃতীয় ম্যাচে তিনি 0 করেছেন, আর চতুর্থ ম্যাচে অর্থাৎ গত ম্যাচে তিনি 38 রান করেছেন। জো ক্লার্ক হচ্ছে তিনি 4টি ম্যাচই খেলেছেন, প্রথম ম্যাচে 6 করেছেন, দ্বিতীয় ম্যাচে তিনি ব্যাট করার সুযোগ আসেননি যেহেতু ম্যাচটি অমীমাংসিত বা ভেস্তে গিয়েছিল, তৃতীয় ম্যাচে তিনি 7 রান করেছেন, আর গত ম্যাচে তিনি 38 রান করেছেন। জেক ফ্রেশার তিনি 4টি ম্যাচই খেলেছেন, প্রথম ম্যাচে তিনি 48 করেছেন, দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ আসেনি, তৃতীয় ম্যাচে 55 করেছে, চতুর্থ ম্যাচে তিনি 0 করেছে। ম্যাডিসন হচ্ছে 4টি ম্যাচ খেলেছে, প্রথম ম্যাচে 6, দ্বিতীয় ম্যাচ ব্যাট করার সুযোগ হয়নি, তৃতীয় ম্যাচে 15, আর চতুর্থ ম্যাচে অর্থাৎ গত ম্যাচে 18। অ্যারন ফিঞ্চ 4টি ম্যাচই খেলেছে, 4টি ম্যাচের ভিতরে প্রথমটিতে 33, দ্বিতীয়টিতে ব্যাট করার সুযোগ হয়নি, তৃতীয়টিতে 2 রান করেছে, আর গত ম্যাচে তিনি 31 রান করেছেন। জনাথন ওয়েলস 4টি ম্যাচ খেলেছে, প্রথমটিতে 6, দ্বিতীয়টিতে ব্যাট করার সুযোগ হয়নি, তৃতীয়টিতে 34, আর গত ম্যাচে 40 রান করেছেন। উইল সাদারল্যান্ড প্রথমটিতে 51 রান করেছে, দ্বিতীয়টিতে ব্যাট করার সুযোগ হয়নি, তৃতীয়টিতে 12 রান করেছে, আর গত ম্যাচে 7 রান করেছে। টম রোগার্স প্রথম ম্যাচে 10 রান করেছে, দ্বিতীয়টিতে ব্যাট করার সুযোগ হয়নি, তৃতীয় ম্যাচে 20 রান করেছে, আর গত ম্যাচে ব্যাট করার সুযোগ হয়নি। কেন রিচার্ডসন প্রথম ম্যাচে 0, দ্বিতীয় ম্যাচে ব্যাট করার সুযোগ হয়নি, তৃতীয় ম্যাচে 0, আর গত ম্যাচে তিনি কোনো ব্যাট করার সুযোগ পাননি। অ্যাডাম জাম্পা প্রথম ম্যাচে কোনো ব্যাট করার সুযোগ পাননি, দ্বিতীয় ম্যাচ তিনি খেলেননি, তৃতীয় ম্যাচ তিনি 5 রান করেছেন, আর চতুর্থ ম্যাচ কোনো ব্যাট করার সুযোগ পাননি। মুজিবুর রহমান 4টি ম্যাচই খেলেছেন, কোনোবারই তিনি ব্যাট করার সুযোগ পাননি। এবার দেখে নেওয়া যাক লাস্ট 4টি ম্যাচে মেলবোর্ন রেনেগেডসের বোলাররা কেমন বল করতে সক্ষম হয়েছে। ম্যাডিসন 4টি ম্যাচের মধ্যে কেবলমাত্র 1টি ম্যাচেই তিনি বল করতে সক্ষম হয়েছিলেন, সেখানে তিনি কোনো উইকেট পাননি, বাকি 3টি ম্যাচে তিনি কোনো বল করার সুযোগ পাননি। উইল সাদারল্যান্ড হচ্ছে 4টি ম্যাচেই তিনি বল করেছেন, প্রথম ম্যাচে তিনি 2টি উইকেট পেয়েছেন, দ্বিতীয় ম্যাচে তিনি 1টি উইকেট পেয়েছেন, তৃতীয় ম্যাচে তিনি কোনো উইকেট পাননি, চতুর্থ ম্যাচ অর্থাৎ গত ম্যাচে তিনি কোনো উইকেট পাননি। টম রোগার্স 4টি ম্যাচেই খেলেছেন এবং 4টি ম্যাচেই তিনি বল করেছেন, প্রথম ম্যাচে তিনি কোনো উইকেট পাননি, দ্বিতীয় ম্যাচে তিনি 1 উইকেট পেয়েছেন, তৃতীয় ম্যাচে তিনি কোনো উইকেট পাননি, আর চতুর্থ ম্যাচ অর্থাৎ গত ম্যাচে তিনি 2টি উইকেট পেয়েছেন। কেন রিচার্ডসন 4টি ম্যাচের মধ্যে প্রথমটিতে তিনি 1টি উইকেট পেয়েছেন, দ্বিতীয়টিতে কোনো বল করার সুযোগ পাননি, তৃতীয় ম্যাচে তিনি 1টি উইকেট পেয়েছেন, আর গত ম্যাচে তিনি 1টি উইকেট পেয়েছেন। অ্যাডাম জাম্পা 4টি ম্যাচের ভিতরে 1টিতে তিনি খেলেননি, বাকি 3টিতেই তিনি খেলেছিলেন। প্রথম ম্যাচে তিনি 2টি উইকেট পেয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে তিনি খেলেননি, তৃতীয় ম্যাচে তিনি 1টি উইকেট পেয়েছেন, আর চতুর্থ ম্যাচে তিনি কোনো উইকেট পাননি। মুজিবুর রহমান প্রথম থেকে তিনি 4টি ম্যাচেই খেলেছেন, 4টি ম্যাচের মধ্যে তিনি প্রথম ম্যাচে কোনো উইকেট পাননি, দ্বিতীয় ম্যাচে কোনো উইকেট পাননি, তৃতীয় ম্যাচে তিনি 2টি উইকেট পেয়েছেন, আর চতুর্থ ম্যাচ অর্থাৎ গত ম্যাচে তিনি 1টি উইকেট পেয়েছেন। আমরা দেখে নিলাম দুটি দলের ব্যাটার এবং বলারদের পারফরমেন্স কেমন। এবারে আমরা দেখে নেব দুটি দলের কোন বলার কখন বল করে। আমরা প্রথমে দেখে নেব পার্থ কচার্সের স্টার্টিং বলারের মধ্যে কাকে কাকে আমরা দেখতে পাচ্ছি। জে রিচার্ডসন, জেসন বেহরনড্রফ, ল্যান্স মরিস। অর্থাৎ আমরা স্টার্টিং বলার অর্থাৎ প্রথমের দিকে বল করতে পারেন এই 3জন বলার। এবার দেখে নেব আমরা মিডিল অর্থাৎ মাঝখানের বলার, মিডিল বলার হিসাবে যাদেরকে পেতে পারি অ্যান্ড্রু টাই, অ্যাস্টন আগার, জেসন বেহরনড্রফ। আর ডেথ বলার অর্থাৎ শেষের দিকে আমরা যাদেরকে দেখতে পেতে পারি তারা হলেন জে রিচার্ডসন, অ্যান্ড্রু টাই আর অ্যাস্টন আগার। এবার আমরা দেখে নেব মেলবোর্ন রেনেগার্ডসের কোন বলার কখন বল করতে পারেন। মেলবোর্ন রেনেগার্ডসের স্টার্টিং বলার অর্থাৎ প্রথমের দিকে বল করতে পারেন টম রগার্স, মুজিবুর রহমান, রিচার্ডসন, সাদারল্যান্ড। মাঝের দিকে বল করতে পারেন অ্যাডাম জাম্পা, মুজিবুর রহমান, সাদারল্যান্ড। আর ডেথ বলার অর্থাৎ শেষের দিকে বল করতে পারেন সাদারল্যান্ড, কেন রিচার্ডসন, টম রগার্স। আমরা একে একে সমস্ত পরিসংখ্যানটি দেখে নিলাম। আশা রাখবো যারা ফ্যান্টাসি গেম খেলেন তাদের ক্ষেত্রে এই পরিসংখ্যান যথেষ্ট উপকারে লাগবে অর্থাৎ কাজে লাগবে। কিন্তু ভিডিওটি শেষ করার আগে বলবো যদি এই পরিসংখ্যান বা এই তথ্যগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবার শেষে বলবো ফ্যান্টাসি গেম একটি ঝুঁকিপূর্ণ খেলা, সুতরাং খুব সাবধানে আমাদের খেলা উচিত যাতে আমাদের লস না হয়। সুতরাং সেদিকটাকে আমাদেরকে নজর দেওয়া উচিত। সবাইকে নমস্কার জানিয়ে ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানালাম। ফের গুরুত্বপূর্ণ ম্যাচের পর্যালোচনা আসতে চলেছে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।